হ্যাঁ, আমরা আজকে পৃষ্ঠতলীয় রসায়নটা পড়ব বলে ভেবেছি। পৃষ্ঠতলীয় রসায়ন মানে কার কত সারফেস বা পৃষ্ঠটা অ্যাক্টিভ বা তার আপার সারফেসে কি কাজগুলো হয় তার উপর বেস করে আমাদের চ্যাপ্টারটার নাম রাখা হয়েছে পৃষ্ঠতলীয় রসায়ন। তার মধ্যে একটি অঙ্গ হচ্ছে কলয়েড দ্রবণ। আমরা বোর্ডে কলয়েড দ্রবণটা লিখেছি। এটা দ্রবণ মানে হলো যার মধ্যে দ্রাব থাকবে আর দ্রাবক থাকবে। দ্রবণ মানে হচ্ছে দ্রবণ মানে তার মধ্যে হয় দ্রাব আর না হয় দ্রাবক থাকবে। দ্রাবকের পরিমাণ হচ্ছে যে বেশি থাকবে, দ্রাব মানে যে কম থাকবে। এই দ্রাবটা এর মধ্যে থাকবে। দ্রাবকের মধ্যে দ্রাব থাকে, দ্রাবের মধ্যে দ্রাবক থাকে না। এই একটা দ্রাবক, এই একটা দ্রাবক, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, ফাঁকা। এর নাম ইন্টারমলিকুলার স্পেস, ভ্যাকুয়াম স্পেস, আন্তঃআণবিক ফাঁকা জায়গা। এর মধ্যে দ্রাব এসে থাকবে, তার নাম দ্রবণ। একে সমসত্ব মিশ্রণ বলে। দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকা জায়গার মধ্যে দ্রাব অবস্থান করলে সেই দ্রাবকে আমরা দেখতে পারি না। এই মিশ্রণকে বলে সমসত্ব মিশ্রণ। যদি কখনো সেই দ্রাবকণার ব্যাস একটু বড় হয়, এটা বড়র মধ্যে পড়ে, এই রেঞ্জটা 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার হলে পরে দ্রাবকের এই ফাঁকা জায়গার মধ্যে অবস্থান করতে পারে না। না পারলে কি হবে? ইতস্তত প্রলম্বিতভাবে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়। দেখবে চকের গুঁড়ো গ্লাসে গুলিয়ে রাখবে, টর্চ লাইট ধরো, দেখবে কণাগুলো ঘুরে বেড়াচ্ছে, ইতস্তত ঘুরে বেড়ায়। এবং সমসত্ব দ্রবণ নয়, সেটা অসমসত্ব দ্রবণের সৃষ্টি করে। ওই যে মিশতে পারেনি, তাই অসমসত্ব। এই দ্রবণকে বলা হয় কলয়েড দ্রবণ। আর এই কলয়েড দ্রবণের মধ্যে যে দ্রাবকণা থাকে তার নাম কলয়েড। এটি সাধারণ ফিল্টার পেপার ভেদ করতে পারলেও পার্চমেন্ট ফিল্টার পেপার ভেদ করতে পারে না। তার মানে কি কি ক্যারেক্টার হলো? সাধারণ ফিল্টার পেপার ভেদ করতে পারলেও পার্চমেন্ট ফিল্টার পেপার ভেদ করতে পারে না। অসমসত্ব মিশ্রণের সৃষ্টি করে, প্রলম্বিতভাবে ইতস্তত ঘুরে বেড়ায়, ওরাল সাসপেনশন। যার ব্যাস 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে পড়ে। এই দ্রবণকে বলা হয় কলয়েড দ্রবণ। আর এই কলয়েড দ্রবণে উপস্থিত দ্রাবকণাকে বলা হয় কলয়েড। ভাতের মাড়, নদীর ঘোলা জল, স্প্রে, ধুলোবালি, ধুলোকণা, সাবানের ফেনা, ফোম, সিজ, ব্লাড, রক্ত, ব্লাড তো রক্ত বললামই, ইত্যাদি ইত্যাদি। আমরা চার্ট এঁকে দেব। যে মাধ্যমে থাকে সেটা হচ্ছে বিস্তার মাধ্যম, আর ও যে দশায় থাকে সেটা হচ্ছে বিস্তৃত দশা। গ্যাসের মধ্যে যদি ধুলোবালি থাকে, তাহলে যে ধুলোবালি সেটা হচ্ছে তার কঠিন, বিস্তৃত দশা কঠিন, বিস্তার মাধ্যম গ্যাসীয়। তখন তার নাম করা হয় এয়ারোসল। এরকম ব্যাপার আছে। কোন মাধ্যমে কে আছে তার উপর নাম করে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়। কেউ ইমালশান, যদি দুটোই তরল হয়। কেউ হয় ফোম, যেমন তরলের মধ্যে গ্যাস থাকবে, গ্যাসের মধ্যে তরল থাকলে আবার উল্টো। এই ব্যাপার আছে, এটা চার্ট এঁকে দেবো আমরা, লাস্টে তোমরা মনে রাখবে। এই কারণে আমরা নোটসের মধ্যে এটা পাঠাইনি, ভয়ের কিচ্ছু নেই। কলয়েড দ্রবণে উপস্থিত দ্রাবকণার নাম কলয়েড।
যদি উল্টোটা হতো স্যার, দ্রাবকণার ব্যাস 10⁻⁻7 সেন্টিমিটার থেকে যদি কম হতো, 10⁻⁻7 সেন্টিমিটার থেকে কম, এর থেকে কম মানে কত? 10⁻⁻8 সেন্টিমিটার নাকি 10⁻⁻6 সেন্টিমিটার? এটা হবে, এটা নয়। এটা হলে বড় হয়ে যাবে, এটা হলে ছোট। এটা থেকে যদি কম হয়, ছোট হয়, ছোট হলে তো দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকা জায়গার মধ্যে ঢুকে যেতে পারে, বড় হয়ে তাই পারে না। তখন এক সমসত্ব মিশ্রণের সৃষ্টি করে। এরা পার্চমেন্ট ফিল্টার পেপারের মধ্যেও দিয়ে গলে যাবে। এই দ্রবণের নাম প্রকৃত দ্রবণ। আর এই প্রকৃত দ্রবণে উপস্থিত যে দ্রাবকণা থাকে তার নাম ক্রিস্টালয়েড। এটা স্পেলিং, ক্রিস্টালয়েড। তাহলে কোলয়েড দ্রবণের মধ্যে যে থাকে কোলয়েড, প্রকৃত দ্রবণের মধ্যে যে থাকে ক্রিস্টালয়েড। পার্থক্য আসতে পারে, কোলয়েড দ্রবণ এবং প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। কোলয়েড দ্রবণ, প্রকৃত দ্রবণ। বা এভাবে আসতে পারে, পার্থক্য লেখো কোলয়েড, এটা না দিয়ে আসতে পারে বা ক্রিস্টালয়েড। এটা স্পেলিং। তাহলে মানে আমরা কি লিখতে পারি? যদি কোলয়েড দ্রবণ আসে তাহলে লিখব কোলয়েড কণার ব্যাস কত? 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেন্টিমিটার। এটা কত? 10⁻⁻7 সেন্টিমিটার থেকে কম। যদি দ্রবণ আসতো তাহলে লিখতাম কোলয়েড দ্রবণে উপস্থিত দ্রাবকণাকে বলে কোলয়েড, প্রকৃত দ্রবণে উপস্থিত দ্রাবকণাকে বলে ক্রিস্টালয়েড। আর যেহেতু কোলয়েড আর ক্রিস্টালয়েড আসলে তো আমরা ওই পয়েন্টে লিখতে পারলাম না, তখন লিখব এটি দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকা জায়গার মধ্যে অবস্থান করতে পারে না। ক্রিস্টালয়েড অবস্থান করতে পারে। কোলয়েড আর প্রকৃত দ্রবণও যদি আসে এ পয়েন্টে আমরা লিখতেই পারি। ও পারে না বলে ইতস্তত ঘুরে বেড়ায়, তাকে বলে ব্রাউনিয়ান মোশন। ও দ্রাবকের মধ্যে ঢুকতে পারে না বলে ইতস্তত ঘুরে বেড়ায়, তার নাম ব্রাউনিয়ান মোশন। ইতস্তত ঘুরে বেড়ানো, রাত্রি 12টার সময় মাতাল ইতস্তত ঘুরে বেড়ায়, এই দিক ঝুঁকি দিয়ে এই দিক বেরিয়ে যায়। টিন্ডাল এফেক্ট আছে তার মধ্যে একটা পার্থক্য, এটা আমরা আস্তে আস্তে বলবো ওগুলো, কিন্তু এটার আছে বৈশিষ্ট্যটা, ওর নেই। কেন আছে এই বৈশিষ্ট্যগুলো? এ দ্রাবকের মধ্যে ঢুকতে পারেনি, বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে এই ক্যারেক্টারগুলো থাকবে, আর ও ভেতরে রয়েছে বলে ওই ক্যারেক্টারগুলো থাকবে না। একটা ছোট বাচ্চা যখনই ভূমিষ্ঠ হবে তখনই হাত পা নাড়াচাড়া করবে, একটু বড় হলে এখানে ছুটে বেড়াবে ওখানে ছুটে বেড়াবে। মায়ের পেটে থাকলে তো সেটা করতে পারছে না। মায়ের পেটে যদি আসে ও হচ্ছে ক্রিস্টালয়েড, আর যখন ভূমিষ্ঠ হয়ে ঘোরাঘুরি করছে তখন কোলয়েড। কোলয়েডের টিন্ডাল এফেক্ট থাকবে। টিন্ডাল এফেক্ট হলো ওর মধ্যে দিয়ে লাইট চালনা করলে ওই উপস্থিত কণা থেকে বিস্তৃত রশ্মি দ্বারা ওর পথ দৃশ্যমান হয়। কথাটা একটু শক্ত কথা, সোজা করে বললে বলা যায় কোনো কোলয়েড দ্রবণকে যদি আমরা আলোকিত ঘরে রেখে দেই কিছুক্ষণ,
তারপরে অন্ধকার ঘরে নিয়ে গেলে দ্রবণটা চকচক করবে। কেন? প্রথমে ও আলোটা অ্যাবজর্ব করেছে, পরে ছেড়ে দেবে। এই ঘটনার নাম টিন্ডাল এফেক্ট, আলোকীয় ধর্ম। কিন্তু সেইটাই ঘুরিয়ে বলেছে কোনো দ্রবণের মধ্যে, কলয়েড দ্রবণের মধ্য দিয়ে আলো চালনা বা লাইট চালনা করলে কলয়েড কণা দ্বারা বিস্তৃত রশ্মি কর্তৃক ওই আলোর পথ দৃশ্যমান হয়। সেই ঘটনার নাম টিন্ডাল এফেক্ট। তাহলে দৃশ্যমানটা হলো কি করে? পেলো কোথায়? লাইট। তার মানে আগে লাইট গ্রহণ করেছিল, এখন বিচ্ছিরণ করছে, মানে ছেড়ে দিচ্ছে। তাই সহজ কথাটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। এ ভিতরে থাকে না বলে, বড় বলে ও সাধারণ ফিল্টার পেপার ভেদ করতে পারলেও পার্চমেন্ট ফিল্টার পেপার মানে আরো ছোট করে বানানো, সেটা ভেদ করতে পারে না। আর ও কিন্তু ধরতে পারবে না, ও তো গলে বেরিয়ে যাবে। মায়ের পেটে বাচ্চা থাকলে সেই বাচ্চার কি কোনো পাসপোর্ট দরকার হয় খাবা? ও তো ওর মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ধরতে পারবে না কেউ, ধরার রাইটও নেই। সেরকম যে ক্রিস্টালয়েড, সে সাধারণ ফিল্টার পেপার, পার্চমেন্ট ফিল্টার পেপার দুটোই ভেদ করতে পারে। আর একটা বড় পয়েন্ট লিখবো, এটা অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ, এটা সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ মানে কি? ও দ্রাবকের মধ্যে স্থান নিতে পারেনি, সেই মিশ্রণের নাম অসমসত্ব। আর দ্রাবকের মধ্যে থাকতে পেরেছে, তাই এটার নাম সমসত্ব মিশ্রণ। এই হলো পার্থক্য। কলয়েড দ্রবণ, প্রকৃত দ্রবণ, অথবা কলয়েড এবং ক্রিস্টালয়েড। কোনটার মাপ কত, কোনটা বলবে, কোনটা সমসত্ব কোনটা অসমসত্ব বলবে, কে পার্চমেন্ট পেপার ভেদ করতে পারে না কে পারে বলবে, কার ব্রাউনিয়ান মোশন টিন্ডাল এফেক্ট আছে সেটা বলবে, এইগুলো বলে দেবে। হয়ে গেল। আমরা কি কি শিখলাম? কলয়েড দ্রবণ কাকে বলে শিখলাম, প্রকৃত দ্রবণ কাকে বলে শিখলাম, কলয়েড কাকে বলে। কলয়েড দ্রবণে উপস্থিত দ্রাবকণাকে বলে কলয়েড, প্রকৃত দ্রবণে উপস্থিত দ্রাবকণাকে বলা হয় ক্রিস্টালয়েড। এগুলো আমরা শিখলাম, পার্থক্য শিখলাম। এইবার আমরা ব্রাউনিয়ান মোশন বলেছি একবার, তবু আরেকবার বলি। ব্রাউনিয়ান মোশন, বাংলায় বলে ব্রাউনিয়ান গতি। ব্রাউনিয়ান গতি, ব্রাউনিয়ান গতি। দ্রাবকণা, কলয়েড দ্রাবকণার আকার বড় হওয়ায়, কলয়েড দ্রাবকণার আকার বড় হওয়ায় উহা দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকা জায়গার মধ্যে ঢুকতে পারে না, ফলে প্রলম্বিতভাবে ইতস্তত ঘুরে বেড়ায়, এক বিক্ষিপ্ত গতি লাভ করে। এই বিক্ষিপ্ত গতি মানেই হলো মানে ওর মুভমেন্ট কোন দিকেও নিজেও জানে না, এই দিকে ঝুঁকি করে আবার এই দিকে চলে যায়। রাত 12টার সময় মাতাল যখন, তোর দিক মনে হয় যেন ধেয়ে আসছে, কাছে আসার আগেই আবার ওই দিক তার ডিরেকশনটা চেঞ্জ করে দিল, কোন দিকে যাবে ও নিজেও জানে না, কন্ট্রোলে নেই। বিক্ষিপ্ত গতি, তার নাম ব্রাউনিয়ান গতি বা ব্রাউনিয়ান মোশন। টিন্ডাল এফেক্ট, এটা কলয়েড দ্রবণ, এখানে একটা টর্চ লাইট পাঠিয়েছি, লাইট যাচ্ছে, এই জায়গাটা পরিষ্কার দেখা যাবে। এই লাইটের গতিপথ, এরা যে আলোক রশ্মি বিস্ফোরণ করবে সেই রশ্মি এর গতিপথকে পরিষ্কার করে দেবে, ও যে যাচ্ছে তার গতিপথকে পরিষ্কার করে দেবে। সুন্দরবনে গেছিস, অ্যাডভেঞ্চার করবি, অন্ধকার রাত, বলছে আমরা এখান থেকে এই 1 কিলোমিটার বা 2 কিলোমিটার পথে বনের মধ্যে দিয়ে যাব, কোনো টর্চ লাইট কিছু নেই।
তোর এই গতিপথকে বিস্তৃত করবে জোনাকি পোকার আলো। এখানেও সেরকম, এই রশ্মি যখন যাচ্ছে, এই রশ্মির গতিপথ, এখানে যে কণাগুলো আছে এই কণা দ্বারা বিস্তৃত রশ্মি কর্তৃক দৃশ্যমান হবে। তার মানে কলয়েড কণার একটা বৈশিষ্ট্য আছে, লাইট পেলে অ্যাবজর্ব করে, কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। লাইট ধরে রাখা যায় না, শক্তি তো হজম করা যায় না। এই ধর্মের নাম টিন্ডাল এফেক্ট। আমাকে যদি বলা হতো আপনি এই ডেফিনিশনটা লিখবেন, আমি ওটাই লিখতাম যে কলয়েড কণা আলোক রশ্মি গ্রহণ করার পরে যে বর্জন করে বা ছেড়ে দেয়, বিচ্ছুরণ ঘটায়, তার নাম টিন্ডাল এফেক্ট। অথবা বলা যেত কোনো কলয়েড দ্রবণকে একটা অন্ধকার ঘরে রাখার কিছুক্ষণ পর, একটি আলোকিত ঘরে রাখার কিছুক্ষণ পর অন্ধকার ঘরে নিয়ে গেলে দ্রবণটা আবার চকচক করবে। অর্থাৎ সে প্রথম আলো গ্রহণ করেছে, তারপরে বিচ্ছুরণ ঘটিয়েছে। এই যে ধর্ম ঘটনা, এটার নামই টিন্ডাল এফেক্ট। ওরা কি বলল? ওরা বলল কোনো কলয়েড দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি চালনা করার পর সেই রশ্মির গতিপথ যদি ওই কলয়েড কণা দ্বারা বিস্তৃত রশ্মি কর্তৃক দৃশ্যমান হয়, তাহলে সেই ঘটনাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। মনে রাখবি, আলোক রশ্মি গ্রহণ করে প্রথমে কলয়েড কণা, তারপরে ছেড়ে দেয়, তার নাম টিন্ডাল এফেক্ট। লাস্ট লিখিয়েছিলাম জিটা বিভব, ইংরেজি বলে জিটা পটেনশিয়াল। জিটা পটেনশিয়াল, জিটা বিভব। কলয়েড দ্রবণকে কোন একটা সেল বা কোষ যেখানে ক্যাথোড অ্যানোড থাকে তার মধ্যে রাখলে কলয়েড কণা চার্জিত হয়ে যায় ওই স্থানের সাপেক্ষে। ওখানে যে ওর পাশে যে দ্রাবক আছে তার সাপেক্ষে কলয়েড কণা নিজে চার্জিত হয়ে যায়। পৃথিবীর সব জিনিসই তাই হয়। তুই প্রথম কোনো একটা স্কুলের ক্লাসে গেছিস, পড়তে বসেছিস, তোর সঙ্গে পাশের ছেলেটার বা মেয়েটার একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়ে গেছে, তার নাম জিটা বিভব। নিজে থেকেই যেদিন প্রথম জন্মেছিলি তোর সাথে পৃথিবীর একটা পটেনশিয়াল তৈরি হয়েছিল, জিটা পটেনশিয়াল, জিটা বিভব। এটা কথাটা খুব দামি কথা। আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, আমি যখন এই কেমিস্ট্রি পড়ানো শুরু করলাম, আমার সঙ্গে পরিস্থিতির পরিবেশের চারপাশের একটা পটেনশিয়াল তৈরি হয়েছে। যদি আমার পড়ানো মানুষের ভালো লাগে তাহলে মানুষ আমার কাছে আসবে। তাহলে এই কলয়েড কণাকে যদি একটা কোষের মধ্যে আবার ছেড়ে দেওয়া হয়, তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে এবং অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, তার নাম জিটা পটেনশিয়াল। আর ক্যাটায়নের এই গতিবেগকে বলা হয় ক্যাটাফোরেসিস, অ্যানায়নের গতিবেগকে বলা হয় অ্যানাফোরেসিস। আর এই ক্যাটায়ন এবং অ্যানায়নের স্বতঃস্ফূর্ত চলনকে বলা হয় তড়িৎ চলন, ইলেকট্রোফোরেসিস। আর শুধু ক্যাটায়নের চলনকে বলা হয় ক্যাটাফোরেসিস, শুধু অ্যানায়নের চলনকে বলা হয় অ্যানাফোরেসিস। আর ক্যাটায়ন এবং অ্যানায়নের চলনকে একসঙ্গে বলা হয়, ইংরেজি বলে ইলেকট্রোফোরেসিস, বাংলায় বলে তড়িৎ চলন। তাহলে সিস্টেমটা নিজের থেকে রাখার সঙ্গে সঙ্গে একটা মাধ্যমের সাথে বিভব প্রভেদ তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেলেই ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাচ্ছে, অ্যানায়ন অ্যানোডের দিকে যাচ্ছে। তো ঘরে একটা সন্তান, একটা মেয়ে জন্মালো, ফট করে কোন দিন মেয়েটা বড় হয়ে গেল, দুদিন পরে এসে বলছে, বাবা আমি ছেলেটাকে ভালোবাসি, আমি ওখানে চলে যাব। জন্ম দিয়েছে যার কাছে, যেটা না হলে এক সময় চোখে জল আসতো, ভয় পেত বাইরে। আজকে তার মধ্যে কি তৈরি হলো যে অন্য জায়গায় চলে যাচ্ছে? কারণ তার সঙ্গে মাধ্যমের একটা জিটা পটেনশিয়াল তৈরি হয়ে গেছে। খুব দামি কথা। তাই আজ বাবার হাত ধরে চলে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, ভয় পাচ্ছে না, আর তাকে টানছে এক অজানা ভবিষ্যৎ। পাখিও তো ছোট্ট ডিম, সেখান থেকে তা দিয়ে পাখি হয়। হ্যাঁ, খাবার নিয়ে এসে মুখের মধ্যে দেয়, করে খায়। কিছুক্ষণ পরে যখন পাখনাটা হয়ে যাবে পাখির, চলে যাবে। পাখনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর
জন্মেছে সেদিন থেকে এটা জিটা পটেনশিয়াল তৈরি হয়ে গেছে সিস্টেমের সাথে ওর। তাই কলয়েড দ্রবণকে কোনো একটা যদি রাখা যায় সেলের মধ্যে, তাহলে উপযুক্ত সেল যার মধ্যে ক্যাথোড থাকবে অ্যানোড থাকবে তার মধ্যে রাখলে সক্রিয় সেল ক্যাটায়ন ক্যাথোডের দিকে এবং অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, জিটা পটেনশিয়ালের জন্য যায়। ক্যাথোডের এই চলনকে বলে ক্যাটাফোরেসিস, অ্যানায়নের চলনকে বলে অ্যানাফোরেসিস, আর একসঙ্গে বলা হয় ইলেকট্রোফোরেসিস। আজকের এই ছোট্ট নাটক একটু ভালো করে সবাই পড়ে একদম মুখস্থ করে রাখবি, পরের দিন আবার পাঠাবো ক্লাস।